তাই রঙ্গন শালুকের সঙ্গে মিলে এই প্ল্যানটা করেছিল। ওরা ঠিক করেছিল যে যদি এইভাবে আমাকে বাড়ি থেকে বার করা যায় তাহলে তার কোনো চিন্তাই নেই। তারপর জোর করে ওরা আবার বিয়ে করাবে। কিন্তু বিশ্বাস করো বাবা, তোমার পুপে এত খারাপ নয়, ও এত খারাপ মেয়ে নয় বাবা। আমি এখন সংসার করতে চাইনি, এখন সংসার করতে। আমি রঙ্গনকে বিয়ে করতে চাইনি, আমি ওরকম ছেলেকে পছন্দ করিনি। তোমরা বিশ্বাস করো, এগুলো সব এগুলো শাহরুখের প্ল্যান। এগুলো সব শাহরুখ করেছে। শাহরুখ আর রঙ্গন ওরা একসঙ্গেই প্ল্যান করেছে, তোমরা বিশ্বাস করো। পুপে দিদি, এই পুপে দিদি, তুমি সব কি বলছো পুপে দিদি? হ্যাঁ, কি বলছো তুমি এসব? পুপে, তুই যে এত বড় দোষ চাপাচ্ছিস সেই মেয়েটার উপর, তুই কি এটা প্রমাণ করতে পারবি? কি প্রমাণ আছে তোর কাছে বল? পারবি প্রমাণ করতে? ও বলবি, সব থেকে বড় প্রমাণ হলো তো আমি বিয়েটা করতে চাইনি। হ্যাঁ, আর তার থেকে বড় প্রমাণ হলো এই শালুকই আমাকে জোর করেছিল নিয়ে যাওয়ার জন্য। কেন এখন তো আমার কাছে সব পরিষ্কার। আচ্ছা তুই বল না ফুলদি, শালুক তো শুধুমাত্র আমাকে নিয়ে যেতে চাইছিল, কই আর তো কাউকে জোর করে নিয়ে যাওয়ার জন্য। কেন শুধু আমাকে জোর করছিল বল, তুই বল না। রাঙাদি ফুলদি, মা তুমি বিশ্বাস করো, আমি কিচ্ছু জানতাম না এসব, আমি কিচ্ছু জানি। শোনো, তোমার মতো মেয়েকে বিশ্বাস করা আর না করা দুটোই সমান। তোমার মতো মেয়ে যে কারো বিশ্বাসের মর্যাদা রাখতে পারে এটা আমি ভাবতেই পারি না। শুনছো তুমি? এখন আমার মনে হচ্ছে নির্ঘাত এই মেয়েটা আমার মেয়েটাকে ফাঁসিয়েছে। হ্যাঁ, প্রতিশোধ নেওয়ার জন্য ওকে এইভাবে রঙ্গনের কাছে পাঠিয়েছে। এই নিয়ে আমার আর কোনো সন্দেহ নেই। প্রমাণ ছাড়া যেই বিশ্বাস করুক আমি কিন্তু বিশ্বাস করব না, কারণ কম কিছু ঘটনা তো ঘটেনি এখানে। তুমি তোমার নাতনিকে বিশ্বাস করো না জান? তোমার নাতনিকে বিশ্বাস করো না? পরের মেয়েটাকে তুমি বিশ্বাস করছো জান? আমার পুপের উপর তোমার বিশ্বাস নেই? তুই যাই বলিস না কেন পুপে, মানুষ যখন একবার বিপথে যায়, একবার অধর্ম করতে শুরু করে, তখন তার কোনো তালজ্ঞান থাকে না। তা না হলে শালুকের জ্যামিতি বক্সে তুই টুকলিটা পাঠিয়ে দিলি কি করে? তুই যখন ওই কাজটা করতে পেরেছিস, তুই শালুকের নামে মিথ্যা কথা বলে শালুককে দোষীও করতে চাইছিস, এটাই আমার বিশ্বাস। চিম্মা, আমার যা মনে হয়েছে আমি সেটাই বলেছি, তবে তোর কথার ভিত্তিতে আমি শালুককে দোষী ভেবে শাস্তি দিতে পারবো না। তা দিতে পারবে কেন? আমার মেয়েটার যে সর্বনাশ করবে সে এই বাড়িতেই বহাল তবিয়াতে ঘুরে বেড়াবে।
অবাক দর্শক হয়ে তার সেই হেঁটে চলা, ঘুরে বেড়ানো দেখে যাও। চমৎকার না? আমি সত্যি আমি ভাবতাম যে একটা গরিবের মেয়ে যদি আমাদের বাড়িতে এসে একটু নিজের জীবনটা পাল্টে ফেলার চেষ্টা করে এবং সফল হয়, কোথাও তো আমাদেরই জয়। হাজারো মানুষের পাশে দাঁড়ানোটা যে মানুষের কর্তব্য, এটা তো সত্যি, এর থেকে তো ভালো কিছু হয় না। কিন্তু সেটা কখনোই কস্ট অফ মাই চাইল্ড নয়। এটা হতে পারে না, এটা মেনে নেওয়া যেতে পারে না। আমি এত অসাধারণ মানুষ নই যে এইটা মেনে নেব। চোখের সামনে একটা গরিবের মেয়ে, সে ফুলে ফলে বড় হবে, আর আমার মেয়েকে বলি দিয়ে, সেটা আমি মেনে নিতে পারি না। কি করে মেনে নেব? হ্যাঁ, আমি মানছি যে আমার মেয়ে বদমাইশ, শয়তান, নিম্নরুচি। না হলে ওই রঙ্গন তো একটা কুলাঙ্গার ছেলের সঙ্গে মেলামেশা করতে পারে? কখনোই পারে না। কিন্তু তার থেকেও বদমাইশ হচ্ছে এই মেয়েটা। একটু একটু করে আমার মেয়েটাকে প্ররোচিত করেছে, প্রভাবিত করেছে, তার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে একটু একটু করে ওই রঙ্গন বলে ছেলেটার দিকে ধাইয়ে দিয়েছে। আমার চোখের সামনে পরিষ্কার এই ঘটনা। নাহলে আমার মেয়েটা যত খারাপ হোক, যত শয়তান হোক, সে বাড়ির সবাইকে মিথ্যে বলে একটা ফাংশন দেখতে যাচ্ছি বলে কখনো বিয়ে করে আসার সাহসটা দেখাতো না। এইটাই আমার কাছে সবচেয়ে বড় প্রমাণ। তাই আমিও এতদিন অনেকভাবে আমার নিজের স্ত্রীকে, আমার সন্তানকে আমি অনেক অনেক খারাপ কথা বলেছি। না, আমার মেয়েকে আমি এখনো খারাপ বলছি, কিন্তু তা বলে আমি কোনোভাবেই আর অন্ধ হয়ে থাকবো না। আমি সবাইকে বলছি, তোমরা কান খুলে শুনে রাখো, আমি এই ঘটনার কথা আবির বাবুকে জানাবো। এসো এসো, এটা আমাদের বাড়ি। বাপি, বাপি, মাম্মা, দেখো আমি কাকে নিয়ে এসেছি। বাপি, ওয়েলকাম ওয়েলকাম ইয়াং ম্যান। আরে থাক। বাহ, তোমার কথা আমি প্রায় ওর কাছে শুনি। ইনফ্যাক্ট ওকে বলেছিলাম যে তোমাকে বাড়িতে নিয়ে আসতে। ও আবার বললো তুমি নাকি পড়াশোনা নিয়ে এতটাই ব্যস্ত যে সময় করতে পারো না। সত্যি বলতে গেলে আমি মাঝখানে একটু রেগে গেছিলাম। তারপরে ভেবে দেখলাম যে এত ইন্টেলিজেন্ট একটা ছেলে যে পড়াশোনা নিয়ে এতটা ব্যস্ত থাকে। ব্রিলিয়েন্ট। এসো বাবা, এসো। হ্যালো আন্টি। আরে থাক হয়েছে থাক। এসো, বসো, এসো। কাম অন বয়, কাম। জানো তো, তোমার কথা আমাদের মেয়ের মুখে এত শুনেছি যে তোমার সম্বন্ধে আর নতুন করে কিচ্ছু জানার নেই। তাই জন্য তো ওকে বলেছি যে তোমাকে আমরা একদিন দেখতে চাই। দেখো বাবা, মিমির সব বন্ধুরা কিন্তু আমাদের বাড়িতে এসেছে, শুধু তুমিই আসোনি। তাই শুনলাম তোমার বাড়িতে নাকি অনেক দূরে, এখানে হস্টেলে থেকে লেখাপড়া করছো। ওর বাবা যেই শুনলেন যে এরকম একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হস্টেলে থেকে লেখাপড়া করছে আর 5টা ছেলের সাথে, ব্যাস অমনি বললেন তাহলে তো লেখাপড়ার ক্ষতি হবে। না আন্টি, আমি ম্যানেজ করে নিচ্ছি। সবাই যখন ঘুমায় তখন আমি পড়াশোনা করি। তুমি যখন রাত্রে পড়াশোনা করো অন্যরা ডিস্টার্ব হয় না?
না আঙ্কেল, আমি টেবিল ল্যাম্প জ্বালিয়ে পড়ি। বাপি, ও বাপি, বাপি, ও বাপি, আমাদের তো এত বড় বাড়ি, আবিরকে আমাদের সঙ্গে থাকতে বলো না। ও একসঙ্গে থাকলে তাহলে আমাদের লেখাপড়া করতেও সুবিধা হবে। আমাদের একই সাবজেক্ট, আমরা কনসাল্ট করে পড়তে পারবো। বলো না বাপি, ও বাপি, বলো না। ঐশ্বর্য, সেটা হয় না। আর যেটা হয় না সেটা নিয়ে কথা বলে লাভটা কি? কেন হয় না? আসলে কি জানো ইয়াং ম্যান, আমার মেয়ে ভাবে ও খুব বুদ্ধিমতী। ও আমাকে বুদ্ধি দাঁড় দিলে তখন আমার বুদ্ধি বাড়বে। আচ্ছা ইয়াং ম্যান, আমাকে একটা কথা বলো। আমি তোমার আঙ্কেল, বাবার মতো, আর তোমার আন্টি হলেন তোমার মায়ের মতো। আর আমাদের একটি মাত্র বাড়িতে কোনো ছেলে নেই। তো তোমার মতন ব্রিলিয়েন্ট ছেলেকে আমরা আমাদের এত বড় বাড়িতে রাখতে পারি না? আঙ্কেল, আমার ওখানে কোনো অসুবিধা হচ্ছে না, আমি মাঝে মাঝে আসবো। জানো তো বাবা, তোমার আঙ্কেল কিন্তু একজন সাংঘাতিক লেখাপড়া পাগল মানুষ। ডাক্তার হলে কি হবেন, নানা বিষয়ে ওনার আগ্রহ, নানা বিষয় এখনো উনি খোঁজ খবর করেন। আর চেম্বারের বাইরে মুখে বই নিয়ে বসে থাকেন। ও যেই শুনেছে যে তুমি একজন ভালো স্টুডেন্ট, লেখাপড়া করছো, ব্যাস অমনি মেয়েকে বলেছে যে ও যেন এখানে এসে থাকে। ওর বিশ্বাস যে হস্টেলে থেকে লেখাপড়া করলে সেখানে একটু অসুবিধা হতে পারে, তাই যেন তুমি এখানে এসে থাকো। বাবা বলছিলাম, মানে তোমার অসুবিধার কারণটা কি একটু বলবে? মানে তুমি কি তোমার বাড়ির লোকদের কথা ভাবছো? দেখো ব্রিলিয়েন্ট ইয়াং ম্যান, নিজেকে যদি অব্লিগেটেড মনে হয় তুমি আমাকে টাকা দিও। এখন দিতে হবে না, পরে। আমি ভেবে রাখলাম যে তুমি জমে থেকে রোজগার করা শুরু করবে পড়াশোনা শেষ করার পরে, তখন থেকে তুমি আমাকে টাকা দেবে। এবং আমার জন্য তো ভালোই হলো, ধরো আমি পেনশন পাবো। এরকম একটা ইনভেস্টমেন্ট কেউ ছাড়ে? আমার বাপি এরকমই মজার মানুষ, তোমাকে এমন সিরিয়াস মুখ করে কথা বলবে না, তুমি একদম সত্যি সত্যি ভাববে। আরে সত্যি তো বলছি, মিথ্যে আবার বললাম কোথায়? এরকম একটা ব্রিলিয়েন্ট ছেলেকে বাড়িতে রাখা মানে তো বড় ইনভেস্টমেন্ট, বেস্ট ইনভেস্টমেন্ট। এরকম একটা ছেলেকে বাড়িতে রাখতে পারছি তো। না আঙ্কেল, তা হয় না। কেন হয় না ইয়াং ম্যান, কেন হয় না? আমার এত বড় বাড়ি, এতগুলো ঘর, তোমাকে কেউ ডিস্টার্ব করবে? এমনকি যদি আমার মেয়েও ডিস্টার্ব করে না, আমি ওকে ধমক দেব। তাছাড়া একটা কথা বলি, আমার মেয়ে তোমাদের সম্পর্ক নিয়ে আমাকে অনেক কথাই বলেছে। সম্পর্ক? তোমাকে লজ্জা পেতে হবে না বাবা। দেখো, আমি তো আমার মেয়ের বন্ধু বান্ধবের সাথে একদম বন্ধুদের মতনই মিশি। ও আমাকে সব কথা বলে। আর তোমারও যে ওকে পছন্দ হয়েছে সেটাও ও বলেছে। দেখো, তোমার সম্পর্কেও অনেক কথাই বলেছে। এই আজ প্রথম তোমাকে দেখলাম। এই প্রথম দেখায় দিয়ে কিন্তু আমার আর তোমার আন্টির তোমাকে খুব ভালো লেগেছে। তাই বলছিলাম ইয়াং ম্যান, তুমি হেজিটেট না করে বাড়িতেই থাকো। দেখো বাবা, আমরা কিন্তু আমাদের স্বার্থেই তোমাকে ঠিক করে রাখার চেষ্টা করব। তোমার যাতে লেখাপড়ায় কোনো ক্ষতি না হয় সেদিকটা দেখার চেষ্টা করব। আর তাছাড়া আমাদের যা কিছু আছে সবই তো তোমাদেরই থাকবে। কিন্তু সেটা তো কোনো কথা নয়, সবকিছু দেখে রাখার জন্য তোমাদেরকে তৈরি হতে হবে, লেখাপড়া করতে হবে, তাড়াতাড়ি দাঁড়াতে হবে। ইয়াং ম্যান, আমি এমনি কুস্তি টুস্তি তো বিশ্বাস করি না, তবে তোমার আন্টি করে। এই একবার একটা অ্যাস্ট্রোলজারকে আমার মেয়ের কুস্তি দেখিয়েছিল। সে বলেছিল যে 22 বছর থেকে 40 বছরে যদি আমার মেয়ে বিয়ে করে তবে কিন্তু ওর ভাড়া আছে। তাই আমরা চিন্তা করছিলাম যে যদি 22-এ পা দেওয়ার আগে ওর বিয়ে ঠিক করে দিই। তবে আবার আমরা ভাবছিলাম যে পাত্র খুঁজে পাবো কোথায়। আমার মেয়েও তো পড়াশোনায় এত ব্যস্ত থাকে, মানে কোনো ছেলের দিকে তাকায় না। আর দেখলাম তোমাকে ইদানিং তোমার সাথে দেখাও হলো, আবার তোমাকে পছন্দ হয়ে গেল। এটা খুব সারপ্রাইজিং।
মানে ঈশ্বরের কৃপা বলতে হয়। এমনকি তুমি বিশ্বাস করবে না, নিজে মাকে এসে বললো, মা আমি যদি বিয়ে করি তাহলে এই ছেলেটাকেই করব। হ্যাঁ, কিন্তু মানে ইয়াং ম্যান, কোনো কিন্তু না। তোমাকে তো এক্ষুনি আমি কারণ কোনো বোঝালাম, এক্ষুনি তো বোঝালাম। দেখো ইয়াং ম্যান, আমরা কিন্তু লোক খারাপ নই, সেটা অবশ্য তুমি থাকতে শুরু করলেই বুঝতে পারবে যে আমরা সত্যি ভালো মানুষ। তাছাড়া তুমি ভেবে দেখো, আমাদের হবু জামাই হস্টেলে থাকবে, সেটা কি আমি অ্যালাউ করতে পারি? আমার মেয়ে তো সব সময় বলছে ওর নাকি ওখানে খাওয়া দাওয়ার অসুবিধে হচ্ছে, খাওয়া দাওয়া ঠিক মতন হচ্ছে না। আর দেখো, সেই কথা ভাবতে গিয়ে ও নিজেই খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। কেমন অবস্থা হয়েছে দেখেছো? এমনিতে তো খাওয়া দাওয়া কম করে, তার মধ্যে যদি খাওয়া দাওয়া একদম ছেড়েই দেয় তাহলে কি হবে বলো তো? দেখো বাবা, আমরা সব দিক ভেবেই তোমাকে বলেছি এখানে তুমি থেকে যাও। আর আমার সব থেকে বড় লাভ কি জানো? আমার মেয়ে ভীষণ ফাঁকিবাজ, পড়াশোনায় খুব ফাঁকি দেয়। তোমার মতন একটা ইন্টেলিজেন্ট স্টুডেন্টকে দেখে ও আর পড়াশোনায় ফাঁকি দিতে পারবে না। তাই বলছিলাম তুমি আর হেজিটেট না করে এখানে থেকে যাও বাবা। আমি দুহাত ভরে আশীর্বাদ করছি, তুই খুব সাকসেসফুল হবে, পড়াশোনায় খুব ভালো হবে। আস্তে আস্তে আমি ক্রমশ একটা ফাঁদে জড়িয়ে পড়ছি, কিন্তু আমি ঐশ্বর্যকে না করতে পারছি না কেন? আমি কিছুতেই বলতে পারছি না। ঐশ্বর্য, তুমি আমায় ভুল বুঝছো। আমি তোমাকে ভালোবাসি না, আমার পক্ষে তোমাকে ভালোবাসা সম্ভব নয়। কারণ কারণ আমি শালুককে ভালোবাসি। আমি বিবাহিত, তাই আমার পক্ষে নতুন করে বিয়ে করার প্রশ্নই ওঠে না। না না, এরপর বললে আরো দেরি হয়ে যাবে। আমাকে আজই বলতে হবে, আজই বলতে হবে ঐশ্বর্যকে যে ও আমায় ভুল বুঝছে। আমি ওকে ভালোবাসি না, আমার ভালোবাসার একজন মানুষ আছে। আমি বিবাহিত এই কথাটা না বললে এটা তো বলতেই পারি যে আমি আরেকটা মেয়েকে ভালোবাসি, আর তার নাম শালুক, আর আমি ওকে কোনোদিন ভুলতে পারবো না। কি ব্যাপার ইয়াং ম্যান, এত কি ভাবছো? আরে দাও দাও, বাড়ির নাম্বারটা দাও। বাড়ির নাম্বার? মানে তোমার বাড়িতে ফোন করে আঙ্কেল সব জানাবেন। না না, আমার বাড়িতে আপনারা ফোন করবেন না প্লিজ। কেন এই কথাটা বলছো তুমি? একজন ভদ্রলোক আরেকজন ভদ্রলোকের বাড়িতে ফোন করবেন, তো অসুবিধে কোথায়? প্লিজ আঙ্কেল, বাড়িতে এইসব নিয়ে আপনারা কথা বলুন, সেটা আমি চাই না। তুমি বুঝতে পারছো না, ওর বাড়িটা একটু কনজারভেটিভ। তাছাড়া ও তো এখনো বাড়ি যায়নি, আমাদের মুখ থেকে শুনলে হয়তো ওর বাড়ির লোক একটু আপসেট হয়ে যেতে পারে, ওকে ভুল বুঝতে পারে, ভাববে হয়তো যে কলকাতায় গিয়ে হয়তো ছেলের পাখনা গজিয়েছে। আরে সোনালি, তুমি কি আমাকে বোকা ভাবো? আমি ওর বাড়িতে ফোন করে কি বলতাম? বাবাকে বা ওর সিনিয়রদের বলতাম যে আপনার ছেলের হোস্টেলে থাকতে অসুবিধা হচ্ছে, তাই আমি ওকে আমার বাড়িতে নিয়ে আসছি, আর আমার পরিচয়টুকুও দিয়ে দিতাম। আর অন্য কথা বলতে যাবো কেন? যখন সেই সময় আসবে তখন বলবো, আমি নিজে ওদের বাড়িতে গিয়ে কথাটা বলবো। না আঙ্কেল, আপনি প্লিজ বাড়িতে ফোন করবেন না, কারণ আমার বাবা এটা অ্যালাউ করবে না। আমাদের বাড়িতে কেউ চাইবে না যে আমি হোস্টেল ছেড়ে অন্য কারোর বাড়িতে থেকে পড়াশোনা করি। আর এমনিতে আমি হোস্টেলে থেকে খুব কমফোর্টেবল, আর আমি হোস্টেলে থেকেই পড়াশোনাটা করতে চাই, তাতে আমি খুব খুশি হব। বাপি, ও যখন কিছুতেই থাকতে চাইছে না, তুমি নিজের মান খুইয়ে ওকে একবার বলো না। থাক, ওর থাকার দরকার নেই বাপি। লোকের উপকার করতে গেলে লোকে ভুল বোঝে, আর ভাবে যে আমরা স্বার্থের জন্য উপকার করছি। ছি ছি, এসব তুমি কি কথা বলছো ঐশ্বর্য? এখানে আঙ্কেল আর আন্টি আমাকে
একদিনে এতটা আপন করে নিচ্ছে, আর তোমার মনে হচ্ছে আমি এনাদের সম্পর্কে এরমভাবে ভাবছি। তুমি আমাকে চিনতে পারলে না। তুমি যদি আমাকে চিনতে তাহলে এরমভাবে ভাবতে না। ভুল কথা বললে তুমি। তোমার কথা শুনে তো তাই মনে হচ্ছে। ফাইন, আমি থাকবো, কিন্তু তার আগে তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। এই যে ভেরি গুড ইয়াং ম্যান, তো বলেই ফেললো যে ও থাকতে রাজি। আবার তোমার কিসের কথা বাবা? কথা আছে আন্টি। সেই কথা শোনার পরও যদি রাজি থাকে তাহলে নিশ্চয়ই আমি আপনাদের এখানে থাকবো। কি কথা? কি এমন কথা আবির? সেটা তুমি শুনলেই বুঝতে পারবে।